স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। আজকের এই শর্ট ভিডিওতে আমরা কথা বলবো আমাদের যে ফিজিওগ্রাফিক্যাল ডিভিশনের মধ্যে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ডিভিশন থর মরুভূমি। সেই থর মরুভূমি আস্তে আস্তে গ্রিন হয়ে যাচ্ছে এবং সেটা কি ভারতের জন্য ভালো না মন্দ, মানে কি হচ্ছে। প্রথমত এই যে আরাভাল্লি বেল্ট, এটা এরকম করে গ্রিন হয়ে যাচ্ছে কেন, যেটা একটা মরুভূমি সেটা আস্তে আস্তে গ্রিন হয়ে যাচ্ছে কেন, সেটা গ্রিন হলে সেটা কি পজিটিভ দিক থাকছে কি নেগেটিভ দিক থাকছে। তোমাদের ফার্স্টে মনে হতে পারে যে যদি একটা একটা মরুভূমি আস্তে আস্তে গ্রিন হয়ে যায় তাহলে তো সেটা ভালো কথা, ভালো হওয়ার কথা, বাট সেটাকে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার জন্য ভালো হচ্ছে। আজকের এই শর্ট ভিডিওতে আমরা সেটাকেই ডিসকাস করব যে থর মরুভূমির চেঞ্জেসটা কি কারণে হচ্ছে এবং এটার ফলাফল কি হবে। তো যারা যারা ক্লাসে আছো লিঙ্কটাকে প্লিজ একটু লাইক অ্যান্ড শেয়ারটা করে দিও, যাতে অনেকের মাধ্যমে এই জিনিসটা ছড়িয়ে যেতে পারে, যাতে অনেকে এইটার ব্যাপারে একটুখানি অ্যাওয়্যার থাকতে পারে যে অ্যাকচুয়ালি কি কি হচ্ছে। ভারতকে বলা হচ্ছে একটা উপমহাদেশ, ভারতকে উপমহাদেশের সাথে কম্পেয়ার করা হয় কেন? তার কারণ হচ্ছে ভারতের ফিজিওগ্রাফি প্রচুর ডাইভার্স, প্রচুর বৈচিত্র্যপূর্ণ ফিজিওগ্রাফি এখানে রয়েছে। ভারতের ফিজিওগ্রাফিক্যাল ডিভিশন যদি আমরা দেখি তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল, নেপাল বাদ দিয়ে অবভিয়াসলি, উত্তরে পার্বত্য অঞ্চল, উত্তর ভারতের সমভূমি, পেনিনসুলার প্ল্যাটো রিজিয়ন মানে যেটা আমাদের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, এখানে আসছে উপকূলীয় সমভূমি অঞ্চল, এখানে আসছে দ্বীপ অঞ্চল, এবং যেটা আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থর মরুভূমি অঞ্চল। ভারত এমন একটা দেশ যেখানে একেবারে সুউচ্চ হিমালয় থেকে শুরু করে থর মরুভূমি, উপকূলের সমভূমি, দ্বীপ অঞ্চল, সমভূমি, মালভূমি সমস্ত কিছু এখানে রয়েছে। এই কারণে ভারতকে একটা উপমহাদেশের সাথে কম্পেয়ার করা হয়। এর পরেরটাতে যদি আমরা বলি যে কি পয়েন্ট এখন কি হচ্ছে, সেটা হচ্ছে এখন রিসেন্ট একটা স্টাডিতে জানা গেছে ক্লাইমেট চেঞ্জ মে টার্ন দ্য থর ডেজার্ট গ্রিন বাই সেঞ্চুরিজ এন্ড, মানে এই যে দশক, মানে এই যে আমাদের শতাব্দীটা চলছে এটার এন্ডে যদি যাওয়া হয় তাহলে কিন্তু বর্তমানে যেটা আমরা মরুভূমি হিসাবে দেখি সেটা সেই রকম ভাবে থাকবে না। এটা আমার কথা নয়, এটা পুরো স্টাডি থেকে এসছে। কোথা থেকে কিভাবে এসছে পুরো জিনিসটা তোমাদেরকে দেখাবো। এই যে পুরো আমাদের আরাভাল্লির যে বেল্টটা রয়েছে, এখানে আরাভাল্লি অবস্থিত, এই জায়গাটাতে আমাদের মরুভূমি অবস্থিত, সেটা আস্তে আস্তে টার্ন হয়ে যাচ্ছে, এখানে প্রচুর ভেজিটেশন বেড়ে যাচ্ছে। গ্রিন হয়ে যাচ্ছে মানে কি, কেউ তো কি সবুজ রং করছে না, তো বেসিক্যালি এখানে ভেজিটেশন বেড়ে যাচ্ছে। থর মরুভূমির অবস্থান যদি আমরা একটুখানি বলি, প্রথমত এটাকে বলা হচ্ছে মরুস্থলী। ভারতবর্ষের তিনটে মরুভূমি আছে, একটা হচ্ছে নর্মাল হট ডেজার্ট যেটা থর মরুভূমি, একটা হচ্ছে কোল্ড ডেজার্ট যেটা হচ্ছে লাদাখ, আর একটা হচ্ছে হোয়াইট ডেজার্ট যেটা আমরা কচ্ছ রিজিয়নে দেখতে পাই। হোয়াইট ডেজার্ট মেইন মরুভূমি তিনটে, তার মধ্যে হট ডেজার্ট হচ্ছে থর মরুভূমি, যার আরেকটা নাম হচ্ছে মরুস্থলী বা এটাকে ডেডল্যান্ডও বলা হয়। থর মরুভূমি ভারতের পুরো ফিজিওগ্রাফিক্যাল ডিভিশনের মধ্যে 5% জায়গা জুড়ে রয়েছে, এবং এই 5% জায়গার মধ্যে থর মরুভূমির 85% রয়েছে ভারতে, বাকি 15% রয়েছে পাকিস্তানে। ভারতবর্ষের যতটা ফিজিওগ্রাফি তার মধ্যে 5% থর মরুভূমি। থর মরুভূমির 85% রয়েছে ভারতে, 15% রয়েছে পাকিস্তানে। এই হচ্ছে আমাদের অবস্থান। আরাভাল্লির পশ্চিম দিকে এই জায়গাতে আমাদের থর মরুভূমি অবস্থানটা করছে। শুধু এইটুকুনি নয়, থর মরুভূমি যদি বলা হয় ওয়ার্ল্ডের 17th লার্জেস্ট ডেজার্টের মধ্যে যায় এবং 9th লার্জেস্ট সাবট্রপিক্যাল ডেজার্টের মধ্যে যাচ্ছে। এই যে অঞ্চলটা পড়ছে সেটা সাবট্রপিক্যাল রিজনে পড়ছে এবং তার মধ্যে এটা 9th লার্জেস্ট সাবট্রপিক্যাল রিজন। থর মরুভূমিতে লাল সুহানরা বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত, যেটা বেসিক্যালি ভারতে নয়, এটা পাকিস্তানে অবস্থিত, কিন্তু এটা একটা বায়োস্ফিয়ার রিজার্ভ এবং এটা কিন্তু ইউনেস্কো দ্বারা ডিক্লেয়ার একটা বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা এখানে অবস্থিত। এবার পয়েন্ট হচ্ছে আমরা আগে একটু ডিসকাস করে নিই যে মরুভূমিতে কি রয়েছে, কেন মরুভূমিটা এতটা ইম্পর্টেন্ট। থর মরুভূমি বললে আমরা কি বলবো, কেন এটা ইম্পর্টেন্ট। প্রথমত এই যে অঞ্চলটা রয়েছে সেখান থেকে প্রচুর মিনারেলস পাওয়া যায়। রাজস্থান আয়তনের দিক থেকে ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য, এই রাজ্যটার মধ্যে অনেকটা পার্সেন্ট জায়গা জুড়ে আমাদের মরুভূমিটা রয়েছে, তার মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস পাওয়া যায়, যেমন ধরো ফেলসপার, জিপসাম,
কোয়ার্টজ, লাইমস্টোন, মার্বেল, এই ধরনের প্রচুর মিনারেলস তুমি এই জায়গা থেকে পেয়ে যাবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্সের দিক থেকে, ফার্স্ট পয়েন্ট যদি বলি তাহলে এটা হচ্ছে প্রচুর মিনারেলসের সম্ভার। ছোটনাগপুরের মতো নয় অবভিয়াসলি, আমি পুরো মানে খনিজ সম্পদের ভান্ডার বলছি না, বাট হ্যাঁ এই জায়গাতে প্রচুর মিনারেলস পাওয়া যায়। সেকেন্ড পয়েন্ট, ভারতের যে যে মানে কি বলবো, ভারতের যেটা আমাদের অপ্রচলিত শক্তি রয়েছে, ভারতের যে অপ্রচলিত শক্তি রয়েছে তার মেন সোর্স, ম্যাক্সিমাম সোর্স আমাদের কিন্তু রাজস্থান থেকে আসছে। ভারতের সব থেকে বড় সোলার প্ল্যান্ট কিন্তু তৈরি করা হচ্ছে রাজস্থানে। এই যে উইন্ড এনার্জি রয়েছে সেটাও কিন্তু রাজস্থানের মরুভূমি অঞ্চলে রয়েছে। তো উইন্ড এনার্জি কিংবা সোলার প্ল্যান্ট এগুলোর ম্যাক্সিমামটাই রয়েছে কোথায়? রাজস্থানে, মরুভূমি অঞ্চলে। ঠিক আছে, তো আমাদের এখান থেকে যেটা অপ্রচলিত শক্তি সেগুলো কিন্তু এই জায়গা থেকে তৈরি হচ্ছে। এবার এই জায়গাতে যদি প্রপার নর্মাল ভেজিটেশন চলে আসে, এটা যদি বাকি জায়গার মতো হয়ে যায় তাহলে এই জিনিসটা আসবে না, এই জিনিসটা সেখানে হবে না। আর কি রয়েছে, আরেকটা হচ্ছে এখানকার ট্যুরিজম। তুমি ধরো, তোমাকে ধরো কেউ বলা হলো যে পুজোর সময় তুমি এবার রাজস্থান যাবে, ফার্স্ট কি মনে আসবে? দুর্গ, ফোর্ট, কেল্লা এসব মনে আসবে, নাকি প্রথম মনে আসবে মরুভূমি? একদম সিম্পল ভাষায় কাউকে যদি বলো রাজস্থান, প্রথম মনে আসবে মরুভূমি। এই যে ডেজার্ট অঞ্চলটা রয়েছে সেটা অত্যন্ত বড় ট্যুরিজমের জায়গা, এটা অত্যন্ত বড় একটা ট্যুরিজমের জায়গা। প্রতি বছর বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে ট্যুরিস্ট আসে। আই এম সো সরি। প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে এখানে ট্যুরিস্ট আসে। এছাড়াও এই জায়গাতে অনেক ন্যাশনাল পার্ক রয়েছে যেখানে বিভিন্ন ধরনের স্পিসিস রয়েছে, যেগুলো দেখতেও কিন্তু ট্যুরিস্ট আসে, শুধু মরুভূমি নয়। তো এখানে অনেক লোক রয়েছে যেখানে ট্যুরিজমের ওপর তারা জীবিকা নির্বাহ করছে, এখানে ন্যাশনাল পার্ক রয়েছে। পুরো জিনিসটা নিয়ে এই জায়গাটা কিন্তু একটা অন্যতম ইম্পর্টেন্ট জায়গা। এখন পয়েন্ট হচ্ছে এই থর মরুভূমিতে কিছু চেঞ্জেস দেখা গেছে। কিরকম চেঞ্জেস? Thor desert is changing and will become completely green in the coming time. এটা আমার কথা নয়, এই কথাটা আসছে কটন ইউনিভার্সিটি গৌহাটি। কটন ইউনিভার্সিটি গৌহাটি থেকে এই রিপোর্টটা এসছে যে থর ডেজার্টটা কিন্তু at the end of this century এটা পুরোপুরি গ্রিন হয়ে যাবে। কারা পাবলিশ করেছেন রিপোর্ট সেটাও দেখে নাও। এই রিপোর্টটা এসছে কটন ইউনিভার্সিটির বি.এন গোস্বামী, তিনি এটা দিয়েছেন। এছাড়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজিক্যাল পুনে ডক্টর পি.ভি. রাজেশ, তারা কিন্তু এই রিপোর্টটা প্রদান করেছে যে আমাদের মরু অঞ্চলটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে এবং সেটা গ্রিনে ভেজিটেশন বাড়ছে, গ্রিন অনেক বেশি বাড়ছে এখানে, এটা তারা রিপোর্টে দিয়েছেন। প্রথম পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হচ্ছে শিফটিং মনসুন প্যাটার্ন। তার আগে একটুখানি বুঝতে হবে আমাদের মনসুনটা কি করে আসে। এই যে সময়টা, আজকে ধরো 25 তারিখ, 25 মে, হিসেব মতো নর্মাল অবস্থায় 20 থেকে 21 মেতে আন্দামানে বর্ষা ঢুকে যাওয়ার কথা এবং কেরালাতে, ভারতের মেনল্যান্ডে 1 জুন বর্ষা ঢুকে যাওয়ার কথা। তো মনসুন মানে শিফট করছে, মনসুনের প্যাটার্ন শিফট হচ্ছে। সেটা কি সেটা আমি বলবো তো অবশ্যই। তার আগে তোমাদেরকে রিপোর্টটাকেও একবার দেখিয়ে দিলাম, যেখানে বলা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ মে টার্ন থর ডেজার্ট ইনটু, এটা তো বলেই দিলাম। এটার মেন কারণটাতে যাচ্ছে আমাদের শিফটিং, মনসুনের শিফটিং প্যাটার্ন। এবার আমি আসছি কি ধরনের কি চেঞ্জটা হচ্ছে। দেখো, যদি আমরা বলি এইটা হচ্ছে আমাদের চাপ বলয়, প্রেসার বেল্ট, এটা হচ্ছে পৃথিবীর প্রেসার বেল্ট। মানে এই জায়গাটা হয়ে যাচ্ছে, ইনটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে লাল রঙের দাগটা রয়েছে এটাকে বলা হচ্ছে ITCZ, ITCZ ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। নর্মাল অবস্থাতে কি হয় সেটাকে আমি একটুখানি বলে রাখি। এই যে সাদা সাদা দাগগুলো দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু, এইটা হয়ে যাচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তারও আগে আরো একটা স্টেপ আগে থেকেই বলি, এই জোনটা হচ্ছে আমাদের লো প্রেসার, এটা যাচ্ছে লো প্রেসার, এটা যাচ্ছে হাই প্রেসার, এটা লো প্রেসার, এটা হাই প্রেসার, আবার এটা হাই প্রেসার, লো প্রেসার, হাই প্রেসার। বায়ুর ধর্ম হচ্ছে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বায়ু প্রবাহিত হবে।
সেই কারণে এই যে হাই থেকে লো, এই যে জায়গা থেকে এই জায়গাতে প্রত্যেক বছর প্রত্যেক সময় সব সময় একটা বায়ু প্রবাহিত হয়। যেহেতু সব সময় একইভাবে একই দিকে একই বায়ু প্রবাহিত হয়, তখন তাকে বলা হয় নিয়ত বায়ু। তো এইটা হচ্ছে একটা নিয়ত বায়ু। কি নিয়ত বায়ু? এটার নাম হচ্ছে আয়ন বায়ু। ঠিক আছে, এই দুটো বায়ু এসে ধাক্কা লাগে কোথায়? এই দুটো বায়ু এসে ধাক্কা লাগে ITCZ এ। ITCZ এ কি হচ্ছে? যখন উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এসে এক জায়গায় ধাক্কা মারে, সেটার জায়গাটা হচ্ছে 5 ডিগ্রি নর্থ থেকে 5 ডিগ্রি সাউথ। এই যে জায়গাটাতে ধাক্কা মারছে, এখানে বায়ুর কোনো হরাইজন্টাল মুভমেন্ট বোঝা যায় না। বায়ুর এখানে উলম্ব মুভমেন্ট হয়, ভার্টিক্যাল মুভমেন্ট হয়, কোনো হরাইজন্টাল মুভমেন্ট এখানে বোঝা যায় না। এই কারণে এই জায়গাটাকে বলে 5 ডিগ্রি নর্থ থেকে 5 ডিগ্রি সাউথ, এই জায়গাটাকে বলে ITCZ, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। আর একটা নাম হচ্ছে ডোলড্রাম। এই জায়গাটা একদম শান্ত ভাব একটা বিরাজ করে। ওকে, আমি কিন্তু নর্মাল কন্ডিশন আগে বোঝাচ্ছি, তারপর আমি শিফটিংটা বলবো। এবার পয়েন্ট হচ্ছে, পৃথিবী সবসময় এরকম স্ট্রেট ওয়েতে দাঁড়িয়ে থাকে না। পৃথিবীর উত্তরায়ণ হয়, পৃথিবীর দক্ষিণায়ন হয়। পৃথিবী একবার হেলে যায় টুয়ার্ডস নর্দার্ন হেমিস্ফিয়ার, পৃথিবী একবার হেলে যায় টুয়ার্ডস সাদার্ন হেমিস্ফিয়ার। এবার যখন ধরো এটা নর্দার্ন হেমিস্ফিয়ারের দিকে হেলে যাচ্ছে, মানে ধরো এই এপ্রিল মে এরকম সময়, সেই সময় কি হয়? ITCZ শিফট করে উত্তরের দিকে, নর্থের দিকে শিফট করে। তখন এই দক্ষিণ পূর্ব আয়ন বায়ুকে মিট করার জন্য নিরক্ষরেখাটাকে ক্রস করে উপর দিকে যেতে হয়। দক্ষিণ পূর্ব আয়ন বায়ুকে মিট করার জন্য, উত্তর পূর্ব আয়ন বায়ুর সাথে মিট করার জন্য নিরক্ষরেখা ক্রস করে উত্তর দিকে যেতে হয়। বাট এখানেই একটা টুইস্ট আছে। কি টুইস্ট আছে? সেটা হচ্ছে, ফেরেলের সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে কোনো বায়ু ডিরেক্টলি যেতে পারে না। যেমন ভাবে যাচ্ছিল তেমন ভাবে চলে গেল, এটা করতে পারে না। দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে কোনো বায়ু ডিরেক্টলি যেতে পারে না। তাকে দক্ষিণ থেকে উত্তরে যেতে গেলে তাকে ডান দিকে ঘুরে যেতে হয়। এই বায়ুটা এভাবে যাচ্ছিল, যেই নিরক্ষরেখা ক্রস করলো তাকে ডান দিকে ঘুরে যেতে হবে। যেই নিরক্ষরেখা ক্রস করলো তাকে এভাবে ডান দিকে ঘুরে যেতে হবে। এবার দেখো, এই যে বায়ুটা ডান দিকে ঘুরলো, এটা এটা সাউথ ওয়েস্টার্ন হয়ে গেল না? দক্ষিণ পশ্চিম হয়ে গেল না? আলটিমেটলি দক্ষিণ পশ্চিম দিক থেকে যাচ্ছে। এই যে দক্ষিণ পশ্চিম হয়ে গেল, এই বায়ুটাই হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিসাবে যেটা ভারতে প্রবেশ করছে। এই বায়ুটাই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিসাবে যেটা ভারতে প্রবেশ করছে। আর একবার একটুখানি দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের ধরো নিরক্ষরেখা, এইটা হচ্ছে নিরক্ষরেখা, এবং বায়ু যেটা এলো, আয়ন বায়ুটা এদিকে এসে ঘুরে গিয়ে এইরকম ভাবে যে বায়ুটা এলো, এইটা হয়ে গেল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এই বায়ুটা তিব্বত রিজিয়নের সেই সময় একটা অত্যন্ত বড়সড় নিম্নচাপ হয়। সেই নিম্নচাপটাকে কভার করার জন্য এই বায়ুটা ভারতবর্ষে প্রবেশ করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিসাবে দুটো শাখায়। একটা শাখা হচ্ছে আরবীয় শাখা, একটা শাখা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। এই দুটো শাখায় প্রবেশ করে এবং ভারতবর্ষে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। ভারতের মনসুনের সময় হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হচ্ছে 20 থেকে 21শে মে, এবং ভারতের মেনল্যান্ডে ফার্স্ট যাচ্ছে কেরালাতে 1 জুন, এবং বাংলাতে আসার কথা হচ্ছে 5ই জুন নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল হলে 10 to 15 জুন। এইরকম ভাবে এইটা ভারতবর্ষে প্রবেশ করছে। যে বছর তিব্বতের নিম্নচাপ অত্যন্ত স্ট্রং থাকে, সে বছর ভারতের মনসুন খুব স্ট্রং হয়। এই হচ্ছে আমাদের মনসুন কি করে হচ্ছে, মনসুন মেকানিজম বলতে পারো, কিংবা ভারতবর্ষের মনসুন কি করে হচ্ছে। এবার পয়েন্টটা হচ্ছে, টুইস্টটা কোথায় হচ্ছে, সেটা হচ্ছে এই যে ITCZ বা এই যে পুরো ব্যাপারটা, এই পুরো জিনিসটা শিফট করছে টুয়ার্ডস ওয়েস্টার্ন, মানে ওয়েস্টার্ন দিকে এটা শিফট করছে। এই পুরো জিনিসটা ওয়েস্ট ওয়ার্ড শিফট করছে। ঠিক আছে, এবার পুরো জিনিসটা যদি ওয়েস্ট ওয়ার্ড শিফট করে, এই যে জায়গাটা রয়েছে, যে জায়গাটাতে নর্মালি আমাদের এইভাবে চলে যাচ্ছিল, সেই পুরো বৃষ্টির ধারটা কিন্তু এই জায়গাটাতে চলে আসছে। আমাদের আগে যে পরিমাণ বৃষ্টি ধরো আমাদের এই জায়গাগুলোতে হচ্ছিল, সেটা কিন্তু হচ্ছে না, আমাদের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। এবং এটার জন্য আরো বেশি রেসপন্সিবল হচ্ছে, আরো অনেক বেশি রেসপন্সিবল হচ্ছে, সেটা হচ্ছে আমাদের
ইন্ডিয়ান ওশান ওয়ার্ম পুল, এগুলো সবকটাই কানেক্টেড, সবকটাই কানেক্টেড। তোমাদেরকে আমি দেখালাম যে মনসুন কি করে আসা উচিত এবং সেটা শিফট করছে, সেটা আমাদের ওয়েস্টওয়ার্ড শিফট করছে। আরো একটা পয়েন্ট হচ্ছে ইন্ডিয়ান ওশান ওয়ার্ম পুল, একদম সিম্পল ভাষায় বললে ভারত মহাসাগরের টেম্পারেচার ইনক্রিজ। যদি ভারত মহাসাগরের টেম্পারেচারটা ইনক্রিজ হয় তাহলে থর ডেজার্ট বিকাম গ্রিনার। তার কারণ হচ্ছে মনসুন প্যাটার্ন যেটা শিফট করেছিল আগেরটাতে দেখলে, সেটা আরো শিফট করবে টুয়ার্ডস থর ডেজার্ট। মানে কি হচ্ছে, এই যে আইটিসিজেডটা রয়েছে, আইটিসিজেডটাও কিন্তু ওয়েস্টওয়ার্ড শিফট করছে এবং তার জন্য এই অঞ্চলগুলোতে, আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম, এই আইটিসিজেড পুরোটাই ওয়েস্টওয়ার্ড শিফট করছে এবং তাই জন্য এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বাড়ছে, অনেকটা বাড়ছে। এবং আলটিমেটলি যদি বলা হয় থর ডেজার্ট রিজনে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। সায়েন্টিস্টরা মেন রিজনে কিন্তু এটা দিয়েছেন, সেটা হচ্ছে ইন্ডিয়ান ওশান ওয়ার্ম পুল, ইন্ডিয়ান ওশানের টেম্পারেচার বৃদ্ধি, যেটা শিফটিং মনসুন প্যাটার্নের সাথে মিলে বৃষ্টিপাতটা শিফট করাচ্ছে টুয়ার্ডস ওয়েস্ট এবং তার জন্য ভারত তথা বাকি যে দেশগুলো রয়েছে সেগুলোর ওয়েস্টার্ন দিকে অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে, এই জায়গাতে অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে এবং সেটাই কিন্তু আলটিমেটলি থর ডেজার্টে বৃষ্টিপাতের পরিমাণটাকে অনেকটা বাড়িয়ে দিচ্ছে। ওকে, আই গেস ক্লিয়ার হলো, বুঝতে পারলে? তো এটা ছিল মেন, যেটা আমাদের হাতে নেই। এই যে জিনিসটা হচ্ছে সেটা ক্লাইমেট চেঞ্জের ওপর হচ্ছে, ইন্ডিয়ান ওশান ওয়ার্ম পুলের জন্য হচ্ছে, এটা আমাদের হাতে অ্যাজ সাচ নেই। পরের বা থার্ড পয়েন্টটা কি হতে পারে এই বৃষ্টিপাতটা বৃদ্ধির? থার্ড পয়েন্টটা হচ্ছে ইন্দিরা গান্ধী কানাল। আমরা ইন্দিরা গান্ধী কানালের সম্বন্ধে জানি, ভারতের লংগেস্ট ইরিগেশনাল কানাল, এটা ভারতবর্ষের লংগেস্ট ইরিগেশনাল কানাল, সব থেকে বড় ইরিগেশনাল কানাল হচ্ছে এটা। এই কানালটাকে যদি বলা হয়, এটা আমাদের মেন ইরিগেশন পারপাসে তৈরি করা হয়েছিল সতলেজ বিয়াস নদী থেকে জল নিয়ে। এই জায়গাটা হচ্ছে আরাভাল্লি, এটার এই দিকটা হয়ে যাচ্ছে ওয়েস্টার্ন দিক, এটা এই দিকটা হয়ে যাচ্ছে ইস্টার্ন দিক এবং এই দিকটাই মেনলি আমাদের এরিড রিজনের মধ্যে পড়ছে। ইন্দিরা গান্ধী কানাল যেটা স্টার্ট হয়েছিল 1952-তে এবং সেটা শেষ হয়েছিল 1983-তে, এইটা মেন পারপাস ছিল ইরিগেশনের মাধ্যমে আমাদের চাষটাকে বেটার করা। এটা লার্জেস্ট ইরিগেশনাল কানাল হিসাবেই পরিচিত। ইরিগেশন মানে হচ্ছে জলসেচ। সতলেজ বিয়াস নদী থেকে নিয়ে এইটাকে করা হয়েছিল যাতে আমাদের এটা ঠিক থাকে। এইটা হচ্ছে ইরিগেশনাল, মানে এটা হচ্ছে আমাদের এই মহাত্মা ইন্দিরা গান্ধী কানালের লোকেশন। এই সমস্ত জায়গাতে এই জায়গাতে আমাদের এই কানালের থেকে জল নিয়ে সেটা হেল্প হয়ে থাকে। তোমাদের অলরেডি দেখালাম দিস ইজ দ্য এরিড রিজন বা ওয়েস্টার্ন রিজন অফ রাজস্থান, এখান থেকে জল নিয়ে আমাদের হেল্প হয়ে থাকে। এবার পয়েন্ট হচ্ছে এই ইরিগেশনাল কানালের জন্য অনেক কিছু চেঞ্জ হয়েছে, যেটা ভালো, দেখে তো ভালোই মনে হচ্ছে। ইরিগেশনাল কানালটা এখানে থাকার জন্য, ইন্দিরা গান্ধী কানালটা এখানে থাকার জন্য আমাদের এখানে গ্রস ক্রপড এরিয়া, যেটা 1956-এ অনলি 12% ছিল, সেটা 1990-তে 24% গেছে, 2024-এ দাঁড়ালে সেটা আরো বেশি যাচ্ছে। আমাদের গ্রস ক্রপড এরিয়া, যেখানে আমরা চাষ করতে পারছি, সেটা বাড়ছে। মরুভূমি অঞ্চলে তো চাষ করা যায় না, তার মানে কি আমার মরুভূমি অঞ্চল থেকে জিনিসটা বেরিয়ে আসছে আমাদের ক্রপড এরিয়া হিসাবে, সেই জিনিসটা কিন্তু বাড়ছে। তো এবার এটা মনে হতে পারে যে আলটিমেটলি ভালো হচ্ছে, মানে চেঞ্জেস যেটা হচ্ছে সেটা তো ভালোই হচ্ছে, আমাদের গ্রিনের পরিমাণ বাড়ছে, কিন্তু পয়েন্ট হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমাদের এরিড রিজন, এই জায়গাটা আমাদের মেন এরিড রিজন। এই যে শ্রী গঙ্গানগর কিংবা হনুমানগড়, বিকানির, থর ডেজার্ট, এই জায়গাটা আমাদের এরিড রিজনের মধ্যে যায় এবং এখানে দেখা গেছে 20% অফ দ্য ফ্লোরা অফ শ্রী গঙ্গানগর ডিস্ট্রিক্ট হ্যাজ চেঞ্জ উইথ দ্য, মানে যদি বলা হয় এখানকার যে অরিজিনাল ফ্লোরা ফনা, গাছপালা, এখানকার প্রাণী, এরা চেঞ্জ হয়েছে। তোমাদের যদি মনে হয় যে ক্রপ এরিয়া বাড়ছে, ম্যাম আলটিমেটলি তো ভালো, এখানকার ইকোসিস্টেম নষ্ট হচ্ছে, এখানকার 21% ফ্লোরা চেঞ্জ নেই, চেঞ্জ হয়ে গেছে। এবং এগুলো কেন হচ্ছে? ওয়াটার লগিং, সল্টেশন, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ইমব্যালেন্স, এই সমস্ত কিছুর জন্য এটা চেঞ্জ হচ্ছে। নর্মাল যে জায়গাটা যেমন থাকা উচিত সেই জায়গাটা যদি তেমন ভাবে থাকে তাহলে সেটা অনেকটা বেটার হয়,
বাট এখানে সেটা হচ্ছে না। তো এখানে এই ইরিগেশন ক্যানালটা থাকার জন্য এখানে চাষবাস হচ্ছে, এখানকার যে ইকোসিস্টেম, এখানকার যে জেরোফাইট কাইন্ড অফ যে উদ্ভিদগুলো যেগুলো আমাদের মরু অঞ্চলে, এরিড সেমিএরিড অঞ্চলে থাকে, সেগুলোতে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, কি কারণ হতে পারে, সেটা হচ্ছে ইনভেসিভ স্পিসিস। ইনভেসিভ স্পিসিস কথাটার মানে কি? মানে হচ্ছে যেটা বাইরে থেকে কোনো গাছ এনে লাগানো হচ্ছে। 1980 থেকে 2000-এর মধ্যে সেন্ট্রাল আমেরিকা থেকে একটা গাছ এনে এখানে লাগানো হয়, একটা গাছ এনে এখানে লাগানো হয়, সেটা হচ্ছে একটা গাছ এনে এখানে লাগানো হয়, সেটা হচ্ছে প্রসিপিস জুলিফেরা। এই গাছটা এনে এই অঞ্চলে লাগানো হয়। এবার তোমাদের মনে হতে পারে যে তাতে কি প্রবলেম, একটা গাছ সেন্ট্রাল আমেরিকা থেকে এসে একটা গাছ এনে লাগানো হয়েছে, ঠিক আছে, কি অসুবিধা? অসুবিধাটা হচ্ছে এই যে গাছটা রয়েছে সেটা ভারতের গাছ নয়। এই যে প্রসিপিস জুলিফেরা গাছটা রয়েছে সেটা অরিজিনেট, মানে সেটা কিন্তু ভারত থেকে তৈরি হয়নি। এবং এই গাছটা কি করছে, এই গাছটা মাটিতে নাইট্রোজেন লেভেলটাকে অনেকটা বাড়িয়ে দিচ্ছে, মাটিতে নাইট্রোজেন লেভেলটাকে অনেকটা বাড়িয়ে দিচ্ছে। এর ফলে ওখানকার যে নেটিভ গাছগুলো রয়েছে সেগুলো এক্সিস্ট করতে পারছে না, ওখানকার যে নেটিভ গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু এক্সিস্ট করতে পারছে না। এই যে গাছটা ট্রি ইজ এ নাইট্রোজেন ফিক্সার, এটা একটা নাইট্রোজেন ফিক্সার এবং সেটা নাইট্রোজেনের পরিমাণকে অনেক বাড়িয়ে দিচ্ছে, ডিউ টু হুইচ দ্য প্রোডাক্টিভিটি অফ দ্য সয়েল ইনক্রিজ। এখানকার সয়েলের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করছে। তোমাদের সবসময় মনে হতে পারে প্রোডাক্টিভিটি ইনক্রিজ করছে, ক্রপ এরিয়া বাড়ছে, আলটিমেটলি ভালো, ঠিক কথা, গ্রিন হচ্ছে, গ্রিন হওয়া মানে আমাদের মাটির প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাচ্ছে, ঠিক, বাট সেটা সেখানকার ইকোসিস্টেমের জন্য ভালো নয়। ওই জায়গাটা কিন্তু একটা মরু অঞ্চল, ওই মরু অঞ্চলটা থাকার জন্য ভারতের ক্লাইমেটের অনেকটা একটা ভূমিকা রয়েছে, ওখানকার ইকোসিস্টেম রয়েছে, সেই সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে যদি ওখানকার মাটির প্রোডাক্টিভিটি বেড়ে যায়। ওখানকার যে নেটিভ গাছগুলো সেগুলো বাঁচতে পারছে না, জেরোফাইট টাইপের যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলো বাঁচতে পারছে না। এছাড়াও আরো একটা গাছ এসেছিল সাহারা থেকে, আরো একটা গাছ আনা হয়েছিল সাহারা থেকে, ঠিক আছে, আরো একটা গাছ, এই গাছটা আনা হয়েছিল সাহারা থেকে। এই গাছটা কি করেছিল, এই গাছটা বেসিক্যালি ছিল স্যান্ড ডিউনস ফিক্সার। এই গাছটা ছিল স্যান্ড ডিউনস ফিক্সার, স্যান্ড ডিউনস মানে হচ্ছে বালিয়াড়ি, বালির সঞ্চয় কার্যের জন্য গঠিত ভূমিরূপ বালিয়াড়ি। তো এই যে গাছগুলো ছিল, এই গাছগুলো স্যান্ড ডিউনস ফিক্সার হিসেবে কাজ করার জন্য নর্মাল যে প্রাণীগুলো ওখানকার বালিতে জাস্ট বালির মধ্যে লুকিয়ে থাকছিল, বালির মধ্যেই অবস্থান করছিল, তারা থাকতে পারছে না, কারণ দিস ইজ আ স্যান্ড ডিউনস ফিক্সার। এই যে গাছগুলো সেগুলো স্যান্ড ডিউনস ফিক্স করে দিচ্ছে, তো ওখানকার যে নেটিভ প্রাণীগুলো থাকছে তারাও সেখানে এক্সিস্ট করতে পারছে না। আলটিমেটলি সমস্ত কিছু একটা জায়গাতেই পয়েন্ট করছে, ওখানকার ইকোসিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে, ওখানকার ইকোসিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে। পরেরটা এফেক্টিভ ওয়াটার ম্যানেজমেন্ট। আর কি কারণে আমাদের জিনিসটা চেঞ্জ হচ্ছে? এফেক্টিভ ওয়াটার ম্যানেজমেন্ট। আমাদের পুরো জায়গাটা হচ্ছে ড্রাই রিজিয়ন, রাজস্থান ইজ এ ড্রাই রিজিয়ন, ঠিক। এবার রাজস্থান যদি ড্রাই রিজিয়ন হয় তাহলে ওখানকার যারা মানুষ রয়েছে তারা কি ভাবছে, আমাদেরকে জল সংগ্রহ করতে হবে, তারা বিভিন্ন উপায় জল সংগ্রহ করার চেষ্টা করছে। যেমন ধরো খাদিন হয়, বা এই যে একটা পন্ড করে সেখানে জল, এটার খুব গভীর পন্ড নয়, একটা পন্ড করে জলটাকে স্টোর করা, কূপ হয়, এই ধরনের করে ওয়াটার সংগ্রহ করছে, ওয়াটার ম্যানেজ করার চেষ্টা করছে। যদি ওখানকার ওয়াটার ম্যানেজ হয়ে যায়, ওখানে ওয়াটার চলে আসে, মরুভূমিতে ওয়াটার থাকার কথা নয়, ওয়াটার ম্যানেজ করছে, ওয়াটার ম্যানেজমেন্ট টেকনিক আছে, এফেক্টিভ ওয়াটার ম্যানেজমেন্ট টেকনিক আছে, তার মধ্যে খাদিন একটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা করলে আমরা মরু অঞ্চলেও একটা ভালো অ্যামাউন্ট অফ ওয়াটার সংগ্রহ করতে পারছি, মরু অঞ্চলে ওয়াটার সংগ্রহ করতে পারছি। নর্মাল না, এটা মানুষ করছে, মানুষের বুদ্ধি দিয়ে করছে। প্রথমে দেখে মনে হচ্ছে হ্যাঁ ভালোই তো, আমার মরু অঞ্চলেও জল আছে, খুব ভালো কথা। মরু অঞ্চলে জল থাকার কথা নয়, ন্যাচারালি এটা থাকার কথা না, সেখানকার ইকোসিস্টেম নষ্ট হচ্ছে তাতে। তো এই হচ্ছে পয়েন্ট। এবার
যে রিজনগুলো তোমাদেরকে বললাম যে এই জন্য আমাদের গ্রিন হচ্ছে। হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক টু আস ইফ থর ডেজার্ট ইজ গ্রিন? কি হতে পারে, কি হতে পারে যদি থর ডেজার্ট না থেকে সেখানে একটা ঘন অরণ্য হয়ে যায়? কি প্রবলেম হবে? প্রবলেম হবে আমাদের ইকোসিস্টেমে, প্রবলেম হবে আমাদের ক্লাইমেটে। প্রথমত, ইফ থর ডেজার্ট টার্নস ইনটু গ্রিন, সেখানে আমাদের হাই চান্স থাকবে যে আমাদের মনসুন উইক হয়ে যাবে। আমি তোমাদেরকে বললাম ভারতের মনসুন মেকানিজমে যে থর ডেজার্টে তিব্বত অঞ্চলে যে ডিপ্রেশন হয়, সেই ডিপ্রেশনটা যদি স্ট্রং হয় তাহলে ভারতের মনসুন স্ট্রং হয়। এটা যেমন 100% ট্রু, আরও একটা কথা 100% ট্রু, সেটা হচ্ছে এই সময় থর ডেজার্টের ওপরও কিন্তু একটা লো প্রেশার জোন ক্রিয়েট হয়। থর ডেজার্ট ডিরেক্টলি আমাদের মনসুনটাকে খুব মানে তিব্বত অঞ্চলের ডিপ্রেশনের মতো অতটা স্ট্রংলি এটাকে টানে না, বাট এই অঞ্চলেও কিন্তু এই সময় একটা লো প্রেশার জোন ক্রিয়েট হয় যেটা মনসুন উইন্ডকে টেনে নিতে সাহায্য করে। যদি মনসুন উইন্ড না আসতে পারে, যদি এখানে লো প্রেশার না হয়, তাহলে মনসুন উইন্ড কিন্তু যতটা স্ট্রংলি এখন ভারতের মধ্যে প্রবেশ করে তখন ততটা স্ট্রংলি প্রবেশ করতে পারবে না। থর ডেজার্টের মানে লো প্রেশার জোন এবং তিব্বত অঞ্চলের লো প্রেশার জোন দুটো ইজ ভেরি, তিব্বত অঞ্চলের লো প্রেশার না ডিপ্রেশন বললে বেটার হবে, দুটো ইজ ভেরি ইম্পর্টেন্ট ভারতের মনসুনের জন্য। যদি এখানে আমাদের এই লো প্রেশার জোনটা না থাকে তাহলে কিন্তু ভারতের মনসুন উইক হয়ে যাবে, ভারতের মনসুন কিন্তু একেবারে উইক হয়ে যাবে। এবং লাস্টলি ওইখানকার যে ইকোসিস্টেম, যেটাকে আমি বারবার প্রথম থেকে বলে যাচ্ছি, একটা জায়গার পুরোপুরিভাবে ইকোসিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে। সেখানকার যেসব নেটিভ প্রাণীরা রয়েছে, সেখানকার যারা যেসব ফ্লোরা ফনা রয়েছে, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু খুব বেশি দেরি নয়, এন্ড অফ দিস সেঞ্চুরি এটা কিন্তু পুরো গ্রিন হয়ে যেতে পারে। আরাভাল্লির ওয়েস্টার্ন বেল্ট কিন্তু আস্তে আস্তে গ্রিন হতে শুরু করেছে এবং এন্ড অফ দিস সেঞ্চুরি এটা কিন্তু আরো গ্রিন হয়ে যাবে, সেরকমই প্রেডিকশন। চলো আজকে এই পর্যন্তই রাখছি আমার সেশন। আই গেস তোমরা বুঝতে পারলে কি প্রবলেম, কিভাবে জিনিসটা হচ্ছে, কেন হচ্ছে, কি প্রবলেম হতে পারে এখানে, এই সমস্ত কিছু নিয়ে ডিসকাস করলাম। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে রাখো। এই অ্যাপের মধ্যেও কিন্তু অনেক কিছু প্রিমিয়াম কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল, কারেন্ট অ্যাফেয়ার্স, জব অ্যালার্ট, ডেইলি কুইজ, সাবজেক্ট ওয়াইজ কুইজ, ম্যাগাজিন সমস্তটা ফ্রি পাবে। এবং অবশ্যই ভাবে ATA24/7 বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এই ধরনের ক্লাস আরও পাওয়ার জন্য। ক্লাসটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই ধরনের সেশনগুলো কেমন লাগছে। যদি এই ধরনের সেশনগুলো ভালো লাগে, পরে কোন বিষয়ে ডিসকাশন চাইছো সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি সেই বিষয়ে ছোট করে ভিডিও আনার চেষ্টা করব। অবশ্যই ভাবে যারা ক্লাসটা দেখলে অবশ্যই ভাবে কমেন্ট করে জানিও যে এই সেশনটা কেমন লাগলো। আমি সৌমা গাঙ্গুলি, আই হোপ এই সেশনটা তোমাদের ভালো লেগেছে এবং কমেন্টসে অবশ্যই জানিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট সেশনে।